কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর পড়াশোনা শুরু করে দিয়েছো। আমরা কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছি। কিসের পড়াশুনো? ক্লাস 7-এর ইতিহাসের পড়াশুনো শুরু করে দিয়েছি। তোমাদের ক্লাস 7-এর ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে দুটি অধ্যায় আছে তার মধ্যে প্রথম যে অধ্যায়টি আছে, অর্থাৎ তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়, ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, এই অধ্যায়টি থেকে আমি 3টি ক্লাস আগেই নিয়ে নিয়েছি। সেই 3টি ক্লাসে তোমাদের 3টি বিষয় পড়ানো হয়েছে। আশা করি সেই ক্লাসগুলি তোমরা দেখেছো। সেই 3টি বিষয় কী কী ছিল একবার ছোট্ট করে বলে দিই। প্রথম যে বিষয়টি ছিল সেটি ছিল প্রাচীন বাংলার বিভিন্ন অঞ্চলের বিভাগগুলি। তারপরেরটা ছিল শশাঙ্ক সম্পর্কে, শশাঙ্ক ও হর্ষবর্ধনের যে সংঘাত হয়েছিল সেটি সম্পর্কে। এবং শেষে যেই অংশটি পড়িয়েছিলাম সেখানে ছিল শশাঙ্কের যে ধর্মীয় বিশ্বাস সেটি সম্পর্কে। আজকে আমরা জানব তার পরের অংশটি। তার পরের অংশে কি আছে? তার পরের অংশে আছে পাল রাজাদের কথা, বাংলায় পাল রাজত্ব। এই সম্পর্কেই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ক্লাসে। প্রথমেই আমরা জেনে নেব এই অংশটি থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে। তোমাদের বড় 5 নম্বরের প্রশ্ন আসতে পারে এবং 3 নম্বরের প্রশ্ন এই অংশ থেকে আসতে পারে। যেমন ধরো আসতে পারে বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা ও প্রসার সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের এই অংশ থেকে আসতে পারে। এছাড়া এভাবেও বলতে পারে বাংলায় পাল বংশের উত্থান ও পতন সম্পর্কে আলোচনা করো। এছাড়াও বলতে পারে টিকা লিখতে দিতে পারে 3 নম্বরের পাল রাজা গোপাল বা পাল রাজা ধর্মপাল বা পাল রাজা দেবপাল, এদের সম্পর্কে টিকা লিখতে দিতে পারে ছোট ছোট। এছাড়াও এই অংশে খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় আছে, সেই সম্পর্কেও তোমাদের প্রশ্ন আসতে পারে। একটি হলো ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল, এই সংগ্রামের মূল কারণ কী ছিল, এটা সম্পর্কে প্রশ্ন আসতে পারে। এবং কৈবর্ত বিদ্রোহ সম্পর্কেও প্রশ্ন আসতে পারে। তাহলে পুরো এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আজকে আমরা জানব পাল রাজাদের সম্পর্কে। এই পাল রাজারা আমাদের বাংলায় কিভাবে রাজত্ব শুরু করেছিলেন সেই সম্পর্কে এবং বেশ কিছু পাল রাজা সম্পর্কে আজকে আমরা জানব। আমরা আগের দিনের ক্লাসে জেনেছিলাম শশাঙ্ক সম্পর্কে। শশাঙ্ককে আমরা বলেছিলাম আমাদের বাংলার প্রথম সার্বভৌম রাজা। এবার শশাঙ্কের মৃত্যুর পরে আমরা জেনেছিলাম যে তার কোনো সঠিক উত্তরাধিকার ছিল না। ফলে কি হয়েছিল, বাংলার যে শশাঙ্কের যে সাম্রাজ্যটা ছিল সেটা নষ্ট হয়ে যায় এবং তারপরে একটা খুব বড় সময় আসে যেই সময়ে বাংলায় সেভাবে কোনো রাজা ছিল না। সেই সময়ের যে যুগটা তাকে বলা হয় মাৎসন্যায়। মাৎসন্যায় কথার অর্থ কি? মাৎসন্যায় কথার অর্থ হলো যেমন নদী বা পুকুরে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, ঠিক একই রকমভাবে সেই সময়টাতে যেহেতু বাংলায় কোনো রাজা ছিলেন না, কারো আধিপত্য ছিল না, তাই যারা বড়লোক ছিলেন তারা দুর্বলের ওপর প্রচণ্ড অত্যাচার শুরু করেন। এবং শশাঙ্কের মৃত্যুর পর প্রায় 100 বছর ধরে বাংলায় একটি অরাজকতার সৃষ্টি হয়। এইরকম একটি সময়ে বাংলার প্রভাবশালী কিছু লোক গোপাল নামে একজন সামন্ত রাজাকে বাংলার রাজা হিসেবে নির্বাচিত করেন। তিনি ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। তাহলে পাল বংশের প্রথম রাজা কে ছিলেন? পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। বলা হয়েছে গোপাল 750 খ্রিস্টাব্দে বাংলায় পাল শাসনের প্রতিষ্ঠা করেন এবং তিনি বাংলার অধিকাংশ এলাকাকে নিজের শাসনের আওতায় এনেছিলেন বলে জানা যায়। গোপালের পরে পাল বংশের সিংহাসনে বসেন গোপালের ছেলে ধর্মপাল। ধর্মপাল কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন? 774 খ্রিস্টাব্দে বসেছিলেন এবং 806 খ্রিস্টাব্দ অবধি তিনি বাংলায় শাসন করেছিলেন বলে জানা যায়। এই পাল রাজা ধর্মপালের সময় একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। এই ঘটনাটি ছিল ত্রিশক্তি সংগ্রাম। এই ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে তোমাদের আলাদা করে প্রশ্ন আসতে পারে, তাই আমরা এই ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে আলাদা করে খুব ভালোভাবে পরে বুঝবো। এখন মোটামুটিভাবে আমরা ধর্মপাল সম্পর্কে এটুকু জেনে নেব যে গোপালের পর তার পুত্র ধর্মপাল পাল বংশের রাজা হন এবং কনৌজকে কেন্দ্র করে যে ত্রিশক্তি সংগ্রাম শুরু হয়েছিল তাতে তিনি অংশ নিয়েছিলেন। যেরকম আমরা শশাঙ্ক সম্পর্কে জানার সময় জেনেছিলাম তিনিও কিন্তু কনৌজকে কেন্দ্র করে, মানে কনৌজ দখল করার জন্য একটি যুদ্ধে লিপ্ত হয়েছিলেন এবং একই রকমভাবে ধর্মপালও কনৌজ অধিকার করতে যান এবং একটি যুদ্ধে লিপ্ত হন। এটিকে বলা হয় ত্রিশক্তি সংগ্রাম। কেন ত্রিশক্তি সংগ্রাম এবং এই সংগ্রামে কারা কারা ধর্মপালের সাথে যুদ্ধ করেছিল এটা আমরা পরে জানব। এবারে বলা হয়েছে ধর্মপালের পরে কে এসেছিলেন, কে সিংহাসনে বসেছিলেন? ধর্মপালের পুত্র দেবপাল।
বলা হচ্ছে যে 806 খ্রিস্টাব্দে ধর্মপালের পরে দেবপাল সিংহাসনে বসেন এবং 845 খ্রিস্টাব্দ অবধি তিনি সিংহাসনে বিরাজ ছিলেন। দেবপাল সম্পর্কে আমাদেরকে শুধু বলা হয়েছে যে ধর্মপালের পর তাঁর পুত্র দেবপাল পাল বংশের রাজা হন। তিনি পূর্বে প্রাগ জ্যোতিষপুর থেকে পশ্চিমে কম্বোজ দেশ এবং উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত পর্যন্ত পাল সাম্রাজ্যের বিস্তার ঘটান। অর্থাৎ বোঝাই যাচ্ছে উত্তর ভারতের একটি বিস্তৃত অঞ্চল জুড়ে দেবপাল তার সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন। তাহলে এখনও অবধি আমরা 3 জন পাল রাজার কথা জানলাম, প্রথমে গোপাল, তারপরে ধর্মপাল এবং তারপরে দেবপাল। এবারে তোমাদের বইয়ের প্রথম দিকেই বলা হয়েছে দেখবে যে এর পরের প্রায় 130 বছর ধরে পালদের ক্ষমতা কমতে থাকে। প্রথমে গোপাল, ধর্মপাল ও দেবপালের সময় পালদের ক্ষমতার প্রচুর বিস্তার ঘটে। পাল রাজারা ভারতের একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তাদের রাজত্ব গড়ে তোলেন, কিন্তু দেবপালের মৃত্যুর পর পালদের যে ক্ষমতা ছিল সেটা আস্তে আস্তে কমতে থাকে। কত বছর ধরে কমে? প্রায় 130 বছর ধরে তাদের ক্ষমতা কমতে থাকে এবং পরবর্তীকালে আমরা আরও একজন রাজার কথা জানতে পারি যার সময়ে আবার এই পাল যে সাম্রাজ্য সেটির বিস্তার ঘটে। তিনি কে ছিলেন? তিনি ছিলেন প্রথম মহীপাল। প্রথম মহীপাল কোন সময় সিংহাসনে আরোহণ করেন? তিনি 977 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন এবং 1027 খ্রিস্টাব্দ অবধি তিনি রাজত্ব করেছিলেন বলে জানা যায়। এবং তার সম্পর্কে বলা হয়েছে যে তিনি পাল শাসনের যে পূর্ব গৌরব ছিল, অর্থাৎ পাল সাম্রাজ্যের যে এত গৌরব ছিল, এত বিস্তৃত ছিল পাল সাম্রাজ্য, সেই গৌরবটাকে তিনি পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করেন। এছাড়াও তারপরে যিনি রাজা হয়েছিলেন রামপাল, তার কথাও বলা হয়েছে। তিনি আনুমানিক 1072 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেছিলেন এবং 1126 খ্রিস্টাব্দ অবধি তিনি রাজত্ব করেছিলেন বলে জানা যায়। এবার এই রামপালের সময়ে একটি ঘটনা ঘটে যার পরে আস্তে আস্তে পাল সাম্রাজ্য আবার দুর্বল হয়ে পড়ে। এই ঘটনাটি ছিল কৈবর্ত বিদ্রোহ। এই কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে তোমাদের আলাদা করে প্রশ্ন আসতে পারে, যেরকম ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে আসতে পারে, আমি একটু আগেই বললাম, ঠিক একই রকমভাবে কৈবর্ত বিদ্রোহ সম্পর্কেও তোমাদের আলাদা করে প্রশ্ন আসতে পারে। তাই কৈবর্ত বিদ্রোহ সম্পর্কেও আমরা আলাদা করে বিস্তারিতভাবে জানব। এবারে শেষে বলা হয়েছে যে এই রামপাল কিন্তু পালদের যে ক্ষমতা ছিল সেটি কিছুটা রক্ষা করতে পেরেছিলেন, কিন্তু তার মৃত্যুর 50 বছরের মধ্যেই বাংলায় পাল রাজত্ব কার্যত শেষ হয়ে যায়। তাহলে আমরা কি দেখলাম? কত বছর ধরে বাংলায় পাল রাজত্ব চলেছিল? প্রথমেই চলে যাও, দেখো বলা হয়েছে খ্রিস্টীয় 8ম শতক থেকে একাদশ শতকের সূচনা পর্যন্ত, অর্থাৎ প্রায় 350 বছরেরও বেশি সময় ধরে বাংলায় পাল রাজারা রাজত্ব করেছিলেন। এই রাজত্বের সূচনা করেছিলেন গোপাল বলে একজন সামন্ত রাজা। এবং বলা হয়েছে এই পাল রাজাদের আদি নিবাস ছিল বরেন্দ্র অঞ্চল। আমরা প্রথম দিন যে ক্লাসটি করেছিলাম, যেখানে আমরা প্রাচীন বাংলার বিভিন্ন জনপদ সম্পর্কে জেনেছিলাম, প্রাচীন বাংলায় যে অঞ্চলগুলি ছিল সেগুলো জেনেছিলাম, সেখানে কিন্তু আমরা বরেন্দ্র সম্পর্কে জেনেছিলাম। বরেন্দ্র কোন অঞ্চলটা ছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে। মনে না থাকলে তাড়াতাড়ি গিয়ে আরেকবার তোমরা সেই ক্লাসটা দেখে নাও, তাহলেই বুঝতে পারবে কোন অঞ্চলে ছিল পাল রাজাদের রাজত্ব। এবং এই বরেন্দ্র অঞ্চলটাকে কেন্দ্র করেই কিন্তু পরবর্তীকালে পাল রাজা রামপালের সময়ে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল এবং কৈবর্ত বিদ্রোহের পরে যারা বিদ্রোহী ছিলেন তারা এই বরেন্দ্র অঞ্চলটা নিজেদের অধীনে করে নেন এবং তারপরেই কিন্তু আস্তে আস্তে পাল রাজাদের অবনতি শুরু হয় এবং পাল রাজত্ব কার্যত ধ্বংস হয়ে যায়। তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম বাংলার পাল রাজত্ব সম্পর্কে। কে শুরু করেছিলেন এই বাংলার পাল রাজত্ব, কতদূর অবধি বিস্তৃত ছিল, এই রাজত্বের রাজারা কে কে ছিলেন। মূলত আমরা কয়েকজন রাজার কথাই এখানে জেনেছি যারা বিখ্যাত ছিলেন তাদের সম্পর্কে। এবং এই পাল রাজত্ব পড়তে গিয়ে আমরা দুটি বিষয় জেনেছি, একটি ত্রিশক্তি সংগ্রাম এবং একটি কৈবর্ত বিদ্রোহ। আমরা কিন্তু পরের ক্লাসে এই ত্রিশক্তি সংগ্রাম এবং কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কেন আলোচনা করা জরুরি? কারণ এই অংশ থেকে তোমাদের আলাদা করে প্রশ্ন আসতে পারে, তাই আমি বিস্তারিতভাবে এই দুটি অংশ তোমাদেরকে পরের ক্লাসে বোঝাবো। তাই অবশ্যই পরের ক্লাসটি তোমরা দেখো। আজকে আমি এখানেই শেষ করব, তবে শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি তোমাদের আমার ক্লাস ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আবার তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে।